আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা ব্রিটেনের একটা ঘটনা। ব্রিটেনের ডার্বি শহরে থাকতো একটা ফ্যামিলি। ফ্যামিলিতে ছিল ৪ ছেলেমেয়ে আর মা। খুব অল্প বয়সে সেই মহিলা বিধবা হয়েছিল। পাকিস্তানের একটা ফ্যামিলি, ৪ ছেলেমেয়েকে বড় করার দায়িত্ব এসে পড়েছিল মায়ের উপর। মা নিজে কাজ করে ৪ ছেলেমেয়েকে বড় করছিল। মা খুব শাসন করতো তাদের। তারা কোনো কাজ মায়ের ইচ্ছা ছাড়া করতে পারত না। প্রথমে বড় ছেলে, তার নাম ছিল শেহজাদ নাজ। তার পরের ছেলে ইফতিখার নাজ। আজকের ঘটনা যাকে নিয়ে, তার নাম ছিল রুকসানা নাজ। আর তার মায়ের নাম হচ্ছে সাকিনা নাজ। আর একদম ছোট মেয়ে, তার নাম সফিনা নাজ। এক্ষেত্রে যাকে নিয়ে আজকের ঘটনা সে হচ্ছে রুকসানা নাজ, ওই বাড়ির ৩ নম্বর বা বড় মেয়ে। তো মহিলা মানুষ করছিল বাচ্চাদের, সবাইকে ভালো ভালো স্কুলে পাঠাচ্ছিল। বড় ছেলে তখন বড় হয়ে গেছে, সে মায়ের সাথে মাকে হেল্প করার জন্য একটা কাজও শুরু করেছে। মেয়ে স্কুলে যায়, স্কুল লাইফেই তার একজন বয়ফ্রেন্ড তৈরি হয়। বয়ফ্রেন্ডের নাম ছিল ইমরান নাজিব। ইমরান নাজিবের ফ্যামিলিও ব্যাপারটা জানতো, তারাও কিন্তু পাকিস্তান থেকেই এসে ব্রিটেনে বসবাস করছিল, ডার্বি শহরে। এবার সাকিনা নাজ মানে মা যখন ঘটনাটা জানতে পারে ভীষণ রেগে যায়। মেয়েকে শাসন করে, মারধর করে, তার খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। মেয়েও কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দিব্যি আছে, কিন্তু সে যে কোনোভাবে ইমরান নাজিবের সাথে বন্ধুত্বটা রাখতে চাইছে। ইমরান নাজিবের বাড়ির লোকজনও সাকিনার সাথে দেখা করে বলেছিল যে কোনো ব্যাপার না, আমরা দুটো ফ্যামিলি পাকিস্তান থেকে এসেছি, ডার্বিতে এসেছি, তো কোনো অসুবিধা নেই যদি আমাদের ছেলের সাথে আপনার বাড়ির মেয়ের বিয়ে হয়। সাকিনা রাজি ছিল না, তার একটাই কারণ, ইমরান নাজিবের ফ্যামিলি ছিল নাপিত ফ্যামিলি বা মুসলিম সম্প্রদায়ের মধ্যে যাদেরকে নিচু জাতির বলে মনে করা হয়। তো যাই হোক, সে বলে যে না, নাপিতের ফ্যামিলির ছেলের সাথে, তার উঁচু বংশ, তার মেয়ের কোনোভাবেই কোনো রকম বন্ধুত্ব থাকা সম্ভব না। সে মেয়েকে বন্ধ করে রাখে। মেয়ে খাওয়া দাওয়া ছেড়ে অসুস্থ হয়ে যায়। সেই সময় মা যখন দেখে যার কোনো রাস্তা নেই, মা সাকিনা একটা প্ল্যানিং করে মেয়ের কাছে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে তাকে বলে যে ঠিক আছে, তুমি যার সাথে বলছো তার সাথেই বিয়ে দিয়ে দেওয়া হবে, তবে তোমার দাদু খুব অসুস্থ। যেহেতু আমার বাবা অসুস্থ, তো এক্ষুনি তো বিয়ে দেওয়া সম্ভব না, বা এক্ষুনি বিয়ের কথাটা পাকা করাও সম্ভব না। চলো আমরা সবাই এবার যাব পাকিস্তানে। পাকিস্তান থেকে এসে আবারও ইমরানের বাড়ির লোকজনের সাথে কথা বলবো, তোমার বিয়েটা ঠিক করবে। মেয়ের তখন বয়সটা খুব কম, মাত্র ১৫ বছর ক্রস করেছে সে। ১৯৭৮ সালে ১৩ই এপ্রিল জন্ম হয়েছিল রুকসানা নাজের। দেখতে খুব সুন্দরী, ব্রিটেনের মতো পরিবেশে সে মানুষ হচ্ছিল। যাই হোক, মা তাকে সঙ্গে করে নিয়ে চলে গেছিল পাকিস্তানে নিজের গ্রামে। গ্রামে গিয়ে রুকসানা বুঝতে পারে যে অলরেডি তার বিয়ের ব্যবস্থা করা হয়ে গেছে। মাত্র ১৫ প্লাস বয়স, তখনও ১৬ পুরোপুরি হয়নি। জোর করে সাকিনা নাজ নিজের মেয়ের বিয়ে দিয়েছিল। বিয়েটা দেওয়া হয়েছিল সাজিদ নওয়াজ নামের একটা একটু বয়স্ক ভদ্রলোকের সাথে। মেয়ের বিয়ে দেওয়ার পরে সেই মহিলা নিজের আরো ৩ সন্তানকে নিয়ে চলে এসেছিল ব্রিটেনের ওই ডার্বি শহরে। এসে আগের মতোই জীবনযাপন করা শুরু করে দিয়েছিল। এদিকে অনেক কষ্টের মধ্যে সময় কাটাচ্ছিল রুকসানা নাজ। ১৬ বছর বয়সে সে প্রেগনেন্ট হয়েছিল, আবারও ১৭ বছর বয়সে আবার প্রেগনেন্ট হয়েছিল। তার ২ মেয়ে হয়েছিল।
হাজবেন্ডের অত্যাচার, শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচার তো ছিলই, তাকে প্রচুর কাজ করানো হতো। দুটো বাচ্চাকে নিয়ে তার কোনো রকমের সময় কাটছিল। স্বামী প্রতিদিন তার উপর অত্যাচার করত। এই ব্যাপারগুলো সে নিজের ফ্যামিলিতে, নিজের মাকে, নিজের দাদাদেরকে জানিয়েছিল। এদিকে সে নিজের হাজবেন্ডকে জানায় যে সে ব্রিটেন যেতে চায়, সেখানে গিয়ে পয়সা রোজগার করতে চায়, নিজের দুটো মেয়েকে ভালোভাবে বড় করতে চায়। তার যে হাজবেন্ড, সে মেনে নিয়েছিল। সে বলেছিল যে তুমি যাও, তুমি গিয়ে সেখানে আমার যাওয়ার ব্যবস্থা করো, আমি আর তুমি দুজনে মিলে সেখানে গিয়ে কোনো কাজ করবো। কিন্তু রুকসানা নাজ জানতো যে তার হাজবেন্ড কোনোভাবেই তার সাথে ব্রিটেন যাবে না। সে বিভিন্ন মহিলাদের সাথে ঘোরাফেরা, সম্পর্ক রাখা ইত্যাদি করত। সে রুকসানা বা তার মেয়েদের কোনো দায়িত্বই নিত না। রুকসানা খুব কষ্টের মধ্যে নিজের বাচ্চাদেরকে মানুষ করছিল। মা আর তার দাদারা যখন তার জন্য ব্রিটেনে একটা কাজের ব্যবস্থা করেছিল, সে নিজের দুজন মেয়েকে নিয়ে চলে গেছিল সেই ডার্বি শহরে। সেখানে গিয়ে সে কাজ করছিল আর সন্তানদেরকে মানুষ করছিল। সে নিজের জন্য আলাদাভাবে একটা ছোট ঘর নিয়ে সেখানেই থাকতো, কিন্তু মাঝে মধ্যে দরকার পড়লে নিজের বোনের কাছে নিজের দুই সন্তানকে রেখে নিজের কাজের জন্য বেরোত। 1996-এ সে যখন তার 18 বছর বয়স, তখন সে পাকিস্তানের গ্রাম ছেড়ে ব্রিটেনে গেছিল। সেখানে গিয়ে নিজের কাজ করা শুরু করেছিল। হঠাৎ করে একদিন তার সাথে তার সেই স্কুল টাইমের পুরনো বয়ফ্রেন্ড ইমরান নাজিবের দেখা হয়েছিল। ইমরান তাকে চিনতে পেরেছিল, সেও ইমরানকে চিনতে পেরেছিল। লাস্ট টাইম যখন সে পাকিস্তান ছেড়ে চলে গেছিল, ইমরানের সাথে তার দেখাও হয়নি। সে জানতো না যে কোথায় চলে গেছে, রুকসানা আবার কখনো ফিরে আসবে কিনা। হঠাৎ করে তাকে রাস্তায় দেখে সে অবাক হয়ে গেছিল। সে ছুটে কাছে এসেছিল। তারপর তারা দুজন একসাথে বসে কফি খেতে খেতে এই পর্যন্ত তাদের দুজনের জীবনে যা যা হয়েছে সব গল্পগুলো করেছিল। ইমরান নাজিব তার হাত ধরে বলেছিল যে তার লাইফে যে খারাপ সময় ছিল সেটা কেটে গেছে, এখনো কিন্তু সে তার অপেক্ষা করছে, এখনো সে তাকে ভালোবাসে। দুটো মেয়ে থাকলেও তার কোনো অসুবিধা নেই, সে আবারও রুকসানাকে বিয়ে করতে রাজি। রুকসানা খুশি হয়েছিল। এখন কিন্তু রুকসানা নিজের বাড়িতে থাকতো না, নিজের দুজন সন্তানকে নিয়ে আলাদাই থাকতো। সেই জন্য কোনো অসুবিধাই হয়নি। ইমরান যখন ইচ্ছা তাদের সবাইকে নিয়ে ঘুরতে যেত, একসাথে তারা মাঝে মধ্যেই কোথাও না কোথাও সময় কাটাতো। একটা সময়ে রুকসানার মা সাকিনা আর রুকসানার বড় দাদা শেহজাদ জানতে পেরেছিল যে রুকসানা আবার ওই পুরনো স্কুল টাইমের বয়ফ্রেন্ড ইমরান নাজিবের সাথে ঘোরাফেরা করছে। মা আর ছেলে ভীষণ রেগে গেছিল। রুকসানার মা রুকসানার কাছে দেখা করতে গেছিল। দেখা করতে গিয়ে দুজনের মধ্যে তর্ক ঝগড়া হয়। রুকসানার মা বুঝতে পারে গিয়ে যে মেয়ে প্রেগনেন্ট, এটাও বুঝতে পারে যে কার জন্য মেয়ে প্রেগনেন্ট। তার মানে তার মেয়ে আবারও ইমরান নাজিবের সাথে সম্পর্ক তো শুরুই করেছে, তারা দুজন হয়তো বিয়েও করে ফেলেছে। এবার মায়ের রাগ তো হয়ই। মা এসে নিজের বড় ছেলেকে, মেজ ছেলেকে সব ব্যাপারটা বলেছিল। বলার পরে একটা প্ল্যানিং করেছিল, নিজেদের বাড়িতে একটা পার্টির আয়োজন করেছে। সেই পার্টিতে সবাইকে ডাকা হয়েছে। 26 মার্চ 2098, যখন রুকসানার বয়স 20 বছর। 20 বছর হতে তখনও 1 মাস বাকি। রুকসানার দুই সন্তানের মা। রুকসানার গর্ভে রয়েছে আরো এক সন্তান, যেটা ইমরান নাজিবের সন্তান। মা সমস্ত ব্যাপারটা জানে। মা নিজের ছেলেদের সাথে একটা প্ল্যানিং করে। ছেলেদের বলতে বড় ছেলে শেহজাদ নাজের সাথে একটা প্ল্যানিং করে, নিজের বাড়িতে একটা পার্টি আয়োজন করে। সেই পার্টিতে বিভিন্ন পরিচিত, তাদের কিছু আত্মীয় স্বজনও
সেই ডার্বি শহরে বা আশেপাশের কোনো শহরে থাকতো, তাদেরকেও সেই পার্টিতে ডাকা হয়। তারা কিন্তু ভেবেছিল সেই পার্টিতে তাদের মেয়ে রুকসানা অবশ্যই আসবে, কিন্তু রুকসানার ভয় লেগেছিল মনে মনে। সে ভেবেছিল সে কোনোভাবেই ওই পার্টিটাতে যাবে না, যদি তার মা তার দাদারা তার সাথে খারাপ কিছু করে। সে পার্টিতে যায়নি, কিন্তু বাড়ি ভর্তি লোকজন এসে পৌঁছেছিল, পার্টি শুরু হয়েছিল। রুকসানার মা সাকিনা রুকসানাকে কল করেছিল, জিজ্ঞেস করেছিল যে তুমি পার্টিতে আসোনি কেন। রুকসানা মাকে জানিয়েছিল তার শরীরটা বিশেষ ভালো নেই, সেই জন্য সে পার্টিতে আসতে পারবে না। মা বলেছিল ঠিক আছে। মা একটু পরেই আবার কল করে বলেছিল যে তোমার বোনকে পাঠাচ্ছি, অন্তত বাচ্চা দুটোকে পাঠিয়ে দাও পার্টিতে। রুকসানা সেটাই করেছিল, বোন আসলে বোনের সঙ্গে বাচ্চাদেরকে পার্টিতে পাঠিয়ে দিয়েছে। এদিকে সব লোকজনেরা যখন পার্টিতে খুব ব্যস্ত, সবাই আনন্দ করছে, এমন সময় মা নিজের ছোট মেয়ে সাফিনা নাজকে বলেছিল যে পার্টিতে যে লোকজনেরা এসেছে তাদেরকে ভালোভাবে দেখাশোনা করো, ঠিক টাইমে খাবার সার্ভ করো। আমি আর তোমার দুজন দাদা একটু রুকসানার বাড়ি থেকে আসছি, আর রুকসানার জন্য একটু খাবার সেখানে দিয়ে আসছি। আমরা সবাই পার্টি করছি, আমাদের বাড়ির একটা মেয়ে এই পার্টিতে আসেও নি, আর কিছু খাবারও খাবে না, এমন কি করে হতে পারে। মা নিজের দুই ছেলেকে সঙ্গে নিয়ে রুকসানার বাড়িতে চলে গেছে। সেখানে গিয়ে রুকসানার সাথে খুব ঝামেলা করেছিল। রুকসানার গলায় ফাঁস লাগিয়ে একটা তার দিয়ে মেরে ফেলেছিল রুকসানাকে। কাজটা করেছিল রুকসানার বড় দাদা শেহজাদ নাজ। রুকসানা মারা যাওয়ার পরে একটা ট্রলি ব্যাগে রুকসানার বডিটাকে ভালোভাবে বন্ধ করে মা আর দুই ছেলে চলে গেছিল সেই ডার্বি শহর থেকে অনেক দূরে একটা নির্জন জায়গায়। তারা সেই বডিটাকে নামিয়ে দিয়ে চলে এসেছে। রুকসানার যে মেজ দাদা ইফতিখার নাজ, সে কিন্তু খুব কষ্ট হচ্ছিল তার মনে মনে, যদিও সে মায়ের আর দাদার এই কাজের সময় তাদের সঙ্গে ছিল, তবে সে খুব একটা অ্যাক্টিভ ছিল না, মায়ের আর দাদার আদেশ মতো তাদের সঙ্গে ছিল। এই ঘটনা ঘটে যাওয়ার পরে ইফতিখার নিজেকে খুব অসুস্থ বোধ করতে শুরু করে, তার কিচ্ছু ভালো লাগছিল না, তার দম আটকে আসছিল। সে ওই অবস্থায় নিজের একজন গার্লফ্রেন্ড যার নাম ছিল লুইস, তার কাছে যায়। লুইসের কাছে গিয়ে সে কাঁদতে শুরু করে। লুইস তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। সে লুইসকে পুরো ব্যাপারটা বলেছিল, লুইসের হাতে ধরে সে রিকোয়েস্ট করেছিল যে আমার মায়ের আর দাদার আর আমার নাম এই অপরাধে এলে প্লিজ তুমি কিন্তু কোথাও সাক্ষী দিও না। লুইস বলেছিল আমি কখনো কাউকে কিচ্ছু বলবো না। 5 দিন কেটে যায়। 5 দিন পর ওখানকার ওই নির্জন রাস্তা দিয়ে একজন লোক যেতে গিয়ে ওই ট্রলি ব্যাগটা দেখেছিল। পুলিশকে খবর দেওয়া হয়েছিল, পুলিশ আসে, সেই ট্রলি ব্যাগটা খুলে ওই বডিটা উদ্ধার হয়েছিল। বডির কোথাও কোনো পরিচয়ের চিহ্ন ছিল না, পুলিশ বুঝতে পারছিল না বডিটা কার। হঠাৎ করে দেখা যায় সেই মৃতদেহের হাতে একটা পেজার নম্বর লেখা রয়েছে। আগেকার দিনে সেখানে মোবাইল ছিল না, পেজার নামের একটা জিনিস ছিল, ওই মোবাইল টাইপের বা ফোনের মতোই একটা জিনিস, সেটারও নাম্বার থাকতো। সেই পেজার নাম্বারটা রুকসানার হাতে লেখা ছিল। সেই পেজার নাম্বারতে কল করে পুলিশ ইমরান নাজিবকে পায়। ইমরান নাজিব আসে, বডিটা শনাক্ত করে। শনাক্ত করার পর সে পুরো ব্যাপারটা পুলিশ টিমকে জানিয়েছিল, আর সে বলেছিল যে তার প্রেমিকার সাথে এই ঘটনা তার বাড়ির লোক, তার মা, তার দাদারা করেছে বলে সে একদম শিওর। পুলিশ অ্যারেস্ট করেছিল মাকে, দুই দাদাকে। মা আর দুই দাদা ধরা পড়েছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। শেষ পর্যন্ত ছোট দাদা ইফতিকারের যে গার্লফ্রেন্ড লুইস, তাকে ডাকা হয়েছিল, কারণ ইফতিকার বলেছিল যে সে ওই রাতে যেদিন ওই ঘটনা ঘটেছিল নিজের গার্লফ্রেন্ডের কাছে ছিল। গার্লফ্রেন্ডকে কোর্টে ডাকা হয়, তাকে যখন জিজ্ঞাসা করা হয় সে বলেছিল যে হ্যাঁ, যে ওই রাতে তার বয়ফ্রেন্ড তার সঙ্গেই ছিল।
সেই সঙ্গে লুইস নামের ওই মেয়েটি এটাও বলেছিল যে সেদিন তার বয়ফ্রেন্ডকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল, সে তার কাছে এসে কাঁদছিল, কেঁদে কেঁদে নিজের দাদা, নিজের মা, তার ছোট বোনের সাথে কি ঘটনা ঘটিয়েছিল, যে ব্যাপারটা সে নিজের গার্লফ্রেন্ডকে বলেছিল, গার্লফ্রেন্ড কোর্ট রুমে দাঁড়িয়ে ব্যাপারটা জজকে বলেছিল। তারপরে মাকে আর বড় দাদা শেহজাদকে অ্যারেস্ট করা হয়। শুনানির সময় কিন্তু ছোট যে দাদা ইফতিকার, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ তার বিরুদ্ধে সেরকম প্রমাণ কোনো পাওয়া যায়নি। সে ওই সময় সঙ্গে ছিল, তবে সে কখনো চায়নি যে তার ছোট বোনকে এইভাবে মেরে ফেলা হোক। জিজ্ঞাসাবাদ করার সময় এটাও জানতে পেরেছিল যে সাকিনা, নাজ আর তার ছেলেরা প্ল্যানিং করেছিল, বিশেষ করে বড় ছেলে, যে ওই বাড়িতে যে পার্টিটা তারা করেছিল, পার্টিটা কিন্তু রুকসানাকে শাস্তি দেওয়ার জন্যই করা হয়েছিল। রুকসানা ওই বাড়িতে তাও যায়নি। রুকসানা যদি বাড়িতে পার্টিতে আসে তাহলে রুকসানাকে তারা মেরে ফেলবে, কোদাল দিয়ে মাটি খুঁড়ে কোথাও তাকে পুঁতে ফেলবে, পুঁতে ফেলার আগে তার উপরে অ্যাসিড ঢেলে দেবে যাতে বডিটা তাড়াতাড়ি নষ্ট হয়। কিন্তু রুকসানা যখন তাকে জোর করে পাকিস্তানে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে সে আবার পাকিস্তান থেকে নানা রকম ভাবে অত্যাচারিত হওয়ার পরে চলে গেছিল ব্রিটেনে, সেখানে কাজ পেয়েছিল। সে ভেবেছিল সে আর কখনো কোনোদিন তার মায়ের কাছে, তার দাদাদের কাছে যাবে না, তারাই তার জীবনের এই দুঃখ কষ্টের জন্য দায়ী। সে কোনোদিন তার মায়ের কাছে, তার মায়ের বাড়িতে যেতও না। সেই জন্য মাকে আর দাদাদেরকে যেতে হয়েছিল রুকসানার বাড়িতে এই ঘটনা ঘটাবার জন্য। রুকসানার মা আর রুকসানার যে দাদা, দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। তারা এখনো জেলেই আছে, অন্তিম নিঃশ্বাস পর্যন্ত তারা জেলেই থাকবে। পেজার নম্বরটা হাতে লিখে রেখেছিল রুকসানা। পরে ইনভেস্টিগেশনের সময় পুলিশ টিম বুঝতে পারে, যখন রুকসানার মা আর রুকসানার দাদারা রুকসানার বাড়িতে এসে পৌঁছেছিল, তার সাথে ঝগড়া করছিল, সেই সময় সে সুযোগ বুঝে নিজের বয়ফ্রেন্ডের পেজার নাম্বারটা নিজের হাতে লিখে ফেলেছিল, কারণ সে সেই সময় বুঝতে পেরেছিল যে তার মা আর তার দাদারা নিশ্চয় তাকে শেষ করে ফেলবে, তারপরে কোনো শাস্তিও পাবে না। তারা যাতে শাস্তি পায় বা তার বয়ফ্রেন্ড যাতে তাকে খুঁজে পায়, এটাই করার জন্য সে নিজের হাতে নাম্বারটা লিখে রেখেছিল।